আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, এই বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। তা এখন পাইপলাইনে কেন তেল আনলাম ভারত থেকে? ওই পাইপলাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেব। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। একদিকে মানুষ টানা 16 ঘন্টা লাইনে দাঁড়ায়ও তেল না পায়া পাম্পের কাছে বিছানা পাইতা ঘুমায়। লোডশেডিং এর অবস্থা অনেক জায়গাতেই এমন, মানুষ নিজের মোবাইলটা পর্যন্ত সারাদিনে ঠিকভাবে চার্জ দিতে পারতেছে না। সেই জায়গায় বর্তমান সরকারি দলের মিডিয়া সেল থেকে এমন ভাবে পোস্ট দেওয়া হইতেছে যেন দেশ জ্বালানি সংকট মোকাবেলায় খুবই সফল। তেলের ক্রাইসিস আর লোডশেডিং এর মাঝে দিয়ে বর্তমান সরকার এমন একটা কাজ করে ফেলছে যেটা নিয়ে সমালোচনা হওয়া জরুরি এবং মানুষ করতেছেও। শেখ হাসিনার মতন স্বৈরাচার যাতে আবারও মাথা চারা দিয়ে উঠতে না পারে, এর জন্য ইউনূস সরকার গত 1.5 বছরে মোট 133টা অধ্যাদেশের অনেকগুলা নিয়ে আসে। এর মধ্যে অনেকগুলা বিএনপি সংসদে আটকাই দিছে। তার মানে এই মুহূর্তে এইগুলা আর বাস্তবায়িত হইতেছে না। প্রিয় দর্শক, শেখ হাসিনা লাইভে এসেছেন। ভারতে পলায়ন করার পর প্রথম লাইভে এসে কঠিনভাবে ক্ষেপে গিয়েছেন তারেক রহমানের উপর। আসুন না টেনে লাইভের শেখ হাসিনার সকল বক্তব্যগুলা শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, এই বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। তা এখন পাইপলাইনে কেন তেল আনলাম ভারত থেকে? ওই পাইপলাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেব। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই তেলের উপরই তো ভরসা। ভারতে গালি দিয়ে চিকেন নেক করবে, 7 সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সে ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? বিদ্যুৎ চাইতে হয়। আমরা বিদ্যুৎ আমদানি কেন করলাম সেটা নিয়ে সমালোচনা। আমি পাইপলাইনে তেল কেন আনলাম সমালোচনা। পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আসে। নতুন প্রজেক্ট নিলাম, নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। নাটোর ডিপো পর্যন্ত যে প্রজেক্ট, সে প্রজেক্ট ইউনূস এসেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা কি এখন কি করবে? আজকে যদি এই কাজটা শেষ হতো তাহলে এই অভাব তো থাকতো না, এই অভাবটা তো চলে যেত। আমি যত কাজ করেছি সবই সমালোচনা, ঠিক আছে? যারা সমালোচনা করে, যাদের পছন্দ হয় না। মেট্রো রেল করেছি, খুব খারাপ কাজ, তার জন্য মেট্রো রেলে না চড়ে। এক্সপ্রেসওয়ে দিয়ে তার জন্য গাড়ি না চালায়। সেতু একটার পর একটা সব সেতু, ওগুলি যেন পার না হয়। যে রাস্তা করেছে ওই রাস্তার জন্য না চলে, তাহলে তো হয়ে গেল। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। 17ই এপ্রিল যেখানে সরকার গঠন হলো, প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার, সেই সরকার করেছিল বলেই তো স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হয়েছে বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। তে পদগুলি রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাথিটা খেতে খুব পছন্দ হচ্ছিল এদের। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এটা, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা এমনকি এই 24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 অগাস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%-এ। কেন এভাবে নেমে যাবে? কেন টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মানি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইউনূস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে।
এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তার মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো, সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি। 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা না 220 টাকা কি জানি একটা অঙ্ক। ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে। মানুষের সাথে ধোঁকাবাজি ভাওতাবাজি কেন, কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করেছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে। তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা একদিকে পেয়েছে। মানুষ টানা 16 ঘন্টা লাইনে দাঁড়ায়ও তেল না পায়া পাম্পের কাছে বিছানা পাইতা ঘুমায়। লোডশেডিং এর অবস্থা অনেক জায়গাতেই এমন, মানুষ নিজের মোবাইলটা পর্যন্ত সারাদিনে ঠিকভাবে চার্জ দিতে পারতেছে না। সেই জায়গায় বর্তমান সরকারি দলের মিডিয়া সেল থেকে এমন ভাবে পোস্ট দেওয়া হইতেছে যেন দেশ জ্বালানি সংকট মোকাবেলায় খুবই সফল। তেলের ক্রাইসিস আর লোডশেডিং এর মাঝে দিয়ে বর্তমান সরকার এমন একটা কাজ করে ফেলছে যেটা নিয়ে সমালোচনা হওয়া জরুরি এবং মানুষ করতেছেও। শেখ হাসিনার মতন স্বৈরাচার যাতে আবারও মাথা চারা দিয়ে উঠতে না পারে, এর জন্য ইউনূস সরকার গত 1.5 বছরে মোট 133টা অধ্যাদেশের অনেকগুলা নিয়ে আসে। এর মধ্যে অনেকগুলা বিএনপি সংসদে আটকায় দিছে। তার মানে এই মুহূর্তে এইগুলা আর বাস্তবায়িত হইতেছে না। আর মানুষের মনে প্রশ্ন আসতেছে, বর্তমান সরকার কেন বিচার বিভাগকে স্বাধীন করতে দিতেছে না? দুর্নীতি দমন কমিশন দুদক আর মানবাধিকার কমিশনের মতন জায়গাগুলা কি আগের মতন সরকারের পুতুল হয়ে থেকে যাবে? মানবাধিকার কমিশনের সব সদস্য একসাথে খোলা চিঠি দিয়ে কেন পদত্যাগ করলেন বর্তমান সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে? মানে সরকার পুরাই 6-7 অবস্থা বানায় রাখছে এই দেশটার। ছোট করে এটা বোঝানো বেশ কঠিন। আমি সহজ করে এই ভিডিওতে বোঝাবো বর্তমান সরকার এক্স্যাক্টলি কোন কোন অধ্যাদেশ পাশ করায় নাই আর এতে করে আমাদের কি কি অসুবিধা হইতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও এর জাস্টিফিকেশনে কি বলা হইতেছে, এই পুরো ব্যাপারটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, আপনারা তো জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। ওরা গত 1.5 বছরে মোট 133টা অধ্যাদেশ আনে। প্রশ্ন, অধ্যাদেশ জিনিসটা কি? কোন দেশে যখন জাতীয় সংসদ না থাকে, ডক্টর ইউনূসের সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, এখানে কোনো সংসদ সদস্য নাই, কোনো মন্ত্রী নাই, প্রধানমন্ত্রী নাই। এই সময়ে রাষ্ট্রপতি জরুরি যে আইনগুলা জারি করে এইগুলাকেই অধ্যাদেশ বলে। সো গত 1.5 বছরে যত আইন আসছে এগুলা কিন্তু আইন না, এগুলা অধ্যাদেশ। এখন এই অধ্যাদেশের একটা সমস্যা আছে, এগুলা হইতেছে অস্থায়ী আইন, টেম্পোরারি। যতদিন সংসদ নাই ততদিন এগুলা আছে। যখন সংসদ বসবে এই অধ্যাদেশগুলা স্থায়ী হবে কি হবে না এইটার জন্য সংসদের অনুমোদন লাগবে। মানে সংসদের বলতে হবে ওরা যে আইনগুলা কইরা দেয়া গেছে এগুলা আমরাও রাখতে চাই। আর এটা কত দিনের মধ্যে? সংসদ শুরু হওয়ার 30 দিনের মধ্যে সংসদ যদি অনুমোদন দিয়া দেয় এগুলা স্থায়ীভাবে থাকবে, তাইলে এগুলা আইন হয়ে গেল, আর অধ্যাদেশ থাকলো না। আর যদি এই 30 দিনের মধ্যে এই অধ্যাদেশগুলা সংসদের অনুমোদন না পায় অথবা সংসদে এই আইনটা উত্থাপনই করা না হয়, তাইলে সেটা আর আইন থাকে না, অটো বাতিল হয়ে যায়। তাহলে এখন সরকারে কি আছে? বিএনপি। ওই 133টা
অধ্যাদেশকে আইনে পরিণত করবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির হাতে সময় ছিল গত 10 এপ্রিল পর্যন্ত। তো সরকার কি করছে জানেন? এই অধ্যাদেশগুলোর মধ্যে 97টা সরাসরি বিল আকারে আর 13টা সংশোধিত আকারে সংসদে উত্থাপন করছে। তো এই 133টার মধ্যে 110টা অধ্যাদেশই পাশ হয়ে যায়। সরকার বলছে আচ্ছা ইউনূস সরকারের এই জিনিসগুলো আমরা রাখবো, সমস্যা নাই। এইগুলার মধ্যে ছিল জুলাই গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তির অধ্যাদেশ, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের পুনর্বাসন বিলের মতন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিল ছিল আসলে, যে বিষয়টা ভালো। কিন্তু সমস্যা হইছে বাকি অধ্যাদেশগুলা নিয়ে। বাকিগুলার মধ্যে 7টা অধ্যাদেশ রহিতকরণ সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে আর 16টা অধ্যাদেশ সংসদে উপস্থাপনই করা হয় নাই। আর আগেই কি বলছি, যেহেতু এই অধ্যাদেশগুলা সংসদ শুরু হওয়ার 30 দিনের মধ্যে সংসদে তোলা হয় নাই, মানে 10 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে তোলা হয় নাই, এই জন্য এই 16টা অধ্যাদেশ অটো ল্যাপস, অকার্যকর হয়ে যাবে, মানে বাতিল হয়ে যাবে। যদিও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এগুলো বাতিলের পিছনে কারণ হিসাবে বলছেন এই আইনগুলার আরো যাচাই বাছাই করা প্রয়োজন। আমি একটা একটা করে ব্যাখ্যা করি কোনগুলা বাদ গেছে। বাদ যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে 2টা অধ্যাদেশ ছিল বিচার বিভাগের স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, আরেকটা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই অধ্যাদেশগুলোতে কি বলা ছিল? একটা স্বাধীন প্রতিষ্ঠান সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল থাকবে, এইটা থাকবে প্রধান বিচারপতির আন্ডারে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগের নিয়োগের জন্য যে বিচারক থাকে সেইটা বাছাই করবে এই কাউন্সিল। কিন্তু এই বিলটা বিএনপি বাতিল করে দিয়েছে। তাইলে প্রশ্ন, আগের অবস্থাটা কি ছিল আপনি একটু আমারে বলেন। প্রধান বিচারপতি যে থাকে আদালতে, উনারে কে অ্যাপয়েন্ট করে বলেন তো? সংবিধানের 95 নং অনুচ্ছেদ অনুযায়ী এইটা করে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এইটার বাইরে হাইকোর্টের বাকি সকল বিচারপতি নিয়োগ দেন 48(3) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শে। বুঝতেছেন আপনি? কোর্টের মেইন মানুষগুলারে নিয়ন্ত্রণ করতেছেন প্রধানমন্ত্রী। এই বিচার বিভাগ তো কোনোদিনই স্বাধীন হবে না। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে না, প্রধানমন্ত্রীর হাতে সর্বময় ক্ষমতা দেওয়া হবে না, ওরা একটা স্বাধীন জুডিশিয়াল কাউন্সিল নিয়ে আসে। এই কারণে যেই অধ্যাদেশটাই বিএনপি বাতিল করছে। কাজেই বিচার বিভাগের নিয়োগ কিরকম থাকলো? সেই আগের মতনই। আরেকটার নাম কি বলছি? সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলছে সুপ্রিম কোর্টকে সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা করে নতুন একটা সচিবালয় তৈরি করা হবে। আর ওই সচিবালয় থেকেই বিচারকরা কখন প্রমোশন পাবে, কে কোন জায়গায় বদলি হবে, ছুটি হবে, এইসব জিনিসগুলো পরিচালনা করবে। একই সাথে নিম্ন আদালত নিয়ন্ত্রণের পাশাপাশি বাজেট ব্যবস্থাপনার দায়িত্ব এই সচিবালয়ের হাতে থাকবে। এই অধ্যাদেশটা পাশ হইলে কি হইতো? ধরেন কোনো বিচারককে বদলি করা হবে, ঢাকা থেকে একদম পঞ্চগড় পাঠায় দেওয়া হবে। এই ক্ষমতাগুলো তখন এককভাবে সরকারের হাতে থাকতো না। সেম কথা আমাদের প্রমোশনের ক্ষেত্রেও। এই জন্য এখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রমোশনের লোভে কিংবা বদলির ভয়ে বেশিরভাগ বিচারক সরকারের বিরুদ্ধে রায় দিয়ে তাদের চোখে খারাপ হইতে চাইবেন না। খুবই স্বাভাবিক। এন্ড বিএনপি সেই অধ্যাদেশ বাতিল করে এই কাজটাই করছে। এই ব্যাপারে জাতীয় সংসদে বিরোধী দলীয় এমপি নাজিবুর রহমান বলেন, আগে মন্ত্রণালয়ের কথা না শুনলে বিচারকদের খাগড়াছড়ি বদলি করা হতো, সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। অথচ নির্বাচনের সময় বিএনপির 31 দফার 9 নম্বর দফাতে আপনি দেখেন কি বলা আছে, এখন স্ক্রিনে দেখতেছেন। মানে বর্তমান সরকারি দল কিন্তু 31 দফায় বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার কথা বলছে, কিন্তু বাস্তবে ক্ষমতায় আসার পরে এইটা আর করতেছে না। যদিও সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলছেন সুপ্রিম কোর্টের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পরবর্তীতে বিল আনা হবে। এই জিনিসটা একটু সহজভাবে বুঝাই। বিএনপি এখন হইল চট্টগ্রামের মানুষদের প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করি। অবশ্যই আমাদের সাথেই থাকবেন, তাহলে সকল আপডেটগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।